দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি 2007 এ এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে তো 2007 এ এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে। এবং এই অঙ্কটাই সেম টাইপের অঙ্ক 2005 এ এসেছিল, পুরো সেম ডিজিট দিয়ে এসেছিল, পুরো সেম ডিজিট দিয়ে এসেছিল 2005 এ। কোশ্চেনটা করছি, বেশি বলার দরকার নেই, এমনি বুঝিয়ে যাবি। বলছে মিস্টার দাস ওনার অফ 3 হাউসেস ইন দিল্লি। তাহলে মিস্টার দাসের 3টে বাড়ি আছে, কোথায়, কোন শহরে আছে? বাড়িটা দিল্লিতে, মেট্রো সিটিতে। ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন, কম্পিউট হিজ ইনকাম হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, ঠিক আছে তো। হাউস নাম্বার 1 বলেছে লেট আউট, তো ইজি দিয়েছে, পেরে যাবো, কোনো সমস্যা নেই। হাউস নাম্বার 1 লেট আউট। হাউস নাম্বার 2 কি বলেছে? সেলফ অকুপাইড। হাউস নাম্বার 3 কি বলেছে? সেলফ অকুপাইড। একটা রুল বলে দিচ্ছি শুনে নে, একটা রুল বলে দিচ্ছি শুনে নে, সেটা হচ্ছে এই যে 23 সাবসেকশন 4 ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই সেকশনে কি বলেছে? অ্যাকচুয়ালি এই অঙ্কটার জন্য এই সেকশনটা জানতে হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে আগে কি নিয়ম ছিল আর এখন কি নিয়ম হয়েছে জানতে হবে। আগে একটা নিয়ম ছিল, কোনো একজন এসএসসি যদি একটার বেশি বাড়ি, ভালো করে শুনবি, কোনো একজন এসএসসি যদি একটার বেশি বাড়ি সেলফ অকুপাইড থাকে, তাহলে যেই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু সবচাইতে বেশি তাকে ধরবো সেলফ অকুপাইড, বাকি ধরবো লেট আউট। ধর আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, ধর একজন এসএসসি 3টে বাড়ি ছিল, H1 H2 H3, একজন এসএসসি ধর 3টে বাড়ি ছিল, 3টেই বলেছিল সেলফ অকুপাইড। কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি, 3টেই ধর ছিল সেলফ অকুপাইড। 23 এর আগে কি বলা ছিল? আগে ইনকাম ট্যাক্সে পরিষ্কারভাবে বলেছিল এই 3টে বাড়ির মধ্যে, কারণ ইনকাম ট্যাক্সের যুক্তি একদম সাফ ছিল, বলেছিল যে একজন এসএসসি তো 3টে বাড়িতে কি বসবাস করতে পারে না, যে কোনো একটা বাড়িতেই বসবাস করবে। তো এখন প্রশ্ন হলো স্যার তাহলে আমরা কি ধরবো, কোন বাড়িতে এসএসসি বসবাস করবে? সবথেকে বেশি যেই বাড়ি, যে আগে যেটা নিয়ম ছিল, যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচাইতে বেশি সেই বাড়িতে বসবাস করবে। এখন তুই বলতে পারিস স্যার ধরুন 3টে বাড়ি ধরুন মিউনিসিপাল ভ্যালু সেম হয়ে গেল, তখন কি করবো? তখন তুই চলবি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এখন তুই বলিস স্যার 3টে বাড়িতে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বেশি হয়ে, তখন তুই স্যার গ্যাপ বের করবো। বুঝতে পারছিস কি বললাম? জেনারেলি এরকম থাকে না, মানে যত যদি কমপ্লিকেট কোশ্চেন করে এরকম আগে থাকতো, তো চিন্তা নেই, এটা মাথায় রাখতে হবে, এটা আগে ছিল এখন নেই। আগে ছিল 3টে বাড়ির মধ্যে, স্যার 3টে কেন 5টা বাড়িও থাকতে পারে, যত খুশি বাড়ি থাকতে পারে, যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালু বেশি তাকে ধরবো সেলফ অকুপাইড। তাহলে স্যার বাকি দুটো লেট আউট। সাপোজ আমি মিউনিসিপাল ভ্যালু সোজা করেই বলছি, এর ধর মিউনিসিপাল ভ্যালু ছিল ধর 5, এর ছিল 7, এর ছিল 9, এবার ছোট করে ভ্যালু বলবো। তাহলে কার মিউনিসিপাল সবচেয়ে বেশি? 9, এটা, তাহলে এটাকে ধরবো সেলফ, তাহলে এটাকে ধরবো লেট আউট, এটাকে ধরবো লেট আউট। বুঝছো, এটা আগে এই নিয়মটা ছিল। তাহলে বুঝতে পারলি কি ছিল? এটাকে সেলফ অকুপাইডের নরমাল সেলফের নিয়ম করবো, এটা লেট আউটের নিয়ম করবো। স্যার এখন কি নিয়ম হয়েছে? এখন কি নিয়ম? এখন পরিষ্কার বলেছি, শোন এখন নিয়ম কি হয়েছে। এই অঙ্কটাই সেট করলে তো 3টে বাড়ি সেলফ অকুপাইড, তাহলে তুই বুঝে যাবি অঙ্কটা নিজেই পারবি, আর কিচ্ছু বলতে নিজেই বেরিয়ে যাবে অঙ্কটা। 3টে বাড়ি না সেলফ অকুপাইড। এখন বর্তমানে নিয়ম করেছে যে 2021 এ যে নতুন রুলটা এসেছে, সেখানে বলেছে কোন এসএসসি যদি এসএসসি দুটো বাড়িতে বসবাস করতে পারে। আগে একটা বাড়ি ছিল, এখন দুটো বাড়ি। কি করেছে, ধর একজন এসএসসি ধর একটা কলকাতায় বাড়ি আছে, একটা দিল্লিতে বাড়ি আছে, একটা ধর বোম্বেতে বাড়ি আছে, ঠিক আছে। তো ধর এসএসসি ধর কলকাতাতেই বসবাস করছে, ওর ফ্যামিলি নিয়ে কলকাতায় থাকে। এমন হতে পারে ওর কোনো কারণে ওর আরেকটা বাড়ি ও ঘুরতে যাবে, মনে করা হয় এটা থাকে, অনেকের থাকে, দেখবি কখনো কখনো কারো ফার্ম হাউস থাকে, থাকে না, অনেকের ফার্ম হাউস থাকে, ওখানে গিয়ে থাকলো, টাইম স্পেন্ড করলো। তো ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কার ভাবে বলেছে না, ঠিক আছে, তুমি যেখানে পার্মানেন্টে থাকছো সেই বাড়িতে তুমি থাকছোই, আর আরেকটা বাড়ি আমরা ধরে নেবো আরেকটা বাড়িতেও তুমি থাকছো, হ্যাঁ সারা বছর থাকলে না, কোনো সময় থাকলে, তা আমরা মনে করবো ওই বাড়িতে তুমি ভাড়া দাও। তার মানে কি বলেছে ইনকাম ট্যাক্স এখন রুল বলেছে, মনে করবো তুমি দুটো বাড়িতে বসবাস করছো, মনে করবো দুটো বাড়িতে বসবাস করছো, তাহলে বাকি যে আরেকটা আর বাকি যে বাড়িগুলো থাকবে সেইগুলোকে ধরে নেবো তুমি ভাড়া দিয়েছো। কি বললাম বুঝতে পারলি? তার মানে রুলটা কি করেছে, রুল কি চেঞ্জ করেছে, আগে যেখানে একটা ছিল এখন এক এক জায়গায় কি করে দিচ্ছে, কি বুঝতে পারলি তো? আগে যেটা মনে করতো, আগে মনে করতো একটা বাড়িতে তুমি বসবাস করছো, এখন মনে করবো দুটো বাড়িতে বসবাস করছো। তো ভাব না এই 3টে বাড়ির মধ্যে, স্যার তাহলে এই 3টে বাড়ির মধ্যে কোন বাড়িগুলোকে আমি সেলফ অকুপাইড, কোন বাড়িতে লেট আউট করব, একই কথা, একই কনসেপ্ট। যেই দুটো বাড়ি
মিউনিসিপাল ভ্যালু বেশি তাকে ধরবো সেলফ অকুপাইড, ঠিক আছে? তো তার মানে এই দুটো সেলফ অকুপাইড এটা বলে নাও। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? এই তো নিয়ম করেছে। এবার তাহলে সেই অঙ্কটা বুঝে এই অঙ্ক হয়ে গেছে, এই অঙ্কটা হয়ে গেছে, এই অঙ্কটা হয়ে গেছে, তাহলে বুঝতে পারলি এবার অঙ্কটা আরম্ভ করা যাবে। স্যার 1 নম্বর বাড়িতে লেট আউট বলেই দিয়েছে, দেখ এই কোশ্চেনটা আরো ইজি করে দিয়েছে। আমি এই অঙ্কটা ভিডিওতে আগে করানো ছিল, বুঝছিস তো? শুনতে পাচ্ছিস তো? এই অঙ্কটা ভিডিওতে আমার আগে করানো ছিল, কিন্তু ওল্ড নিয়মে করানো ছিল, এখন নতুন নিয়মে করে দিয়েছি। নতুন নিয়ম কি বলছে? নতুন নিয়ম কি বলছে শুনলি তো? বলছে দেখ হাউস নাম্বার 1 লেট আউট হয়ে গেল, আর আমি কি বলেছি এখন নিয়ম কি বলতে 23 ফরে কি বলেছে? দুটো বাড়ি সেলফ অকুপাইড রাখতে পারি। তার মানে তো হয়ে গেল, কাজ খতম। কি কাজটা খতম হয়ে গেল। তার মানে 2 নম্বর বাড়িটাকে তো সেলফ অকুপাইড কর, 3 নম্বরটাকে সেলফ অকুপাইড কর। এখানে অঙ্কটা অন্য ঘোরাতে পারতো, যদি স্যার যদি এখানে তিনটেই বাড়ি সেলফ অকুপাইড দিত, তাহলে এই তিনটে বাড়ির মধ্যে যে কোনো দুটো বাড়িকে তোকে সেলফ অকুপাইড ধরতে হতো। কোন দুটো বাড়ি সেলফ অকুপাইড ধরবো? যেই দুটো বাড়ির মিউনিসিপাল ভ্যালু বেশি, তাই তো? তুই দেখ না কোন দুটো বাড়ির মিউনিসিপাল ভ্যালু বেশি? স্যার 2 আর 3, তাহলে 2 আর 3 কে সেলফ অকুপাইড ধরতাম। 1 নম্বরে এটাও কি বুঝতে পারছিস কথাগুলো? আরে কথাগুলো বুঝতেই হয়ে গেল, এগুলো হচ্ছে ট্যাক্সের কমিশন, ঠিক আছে? বল মাথায় ঢুকেছে অঙ্কটা কি করতে হবে? বলতে হবে কি করতে হবে। তাহলে 1 নম্বর বাড়িতে লেট আউট বলেছে, তুই লেট আউট করে দে। 2 নম্বর বাড়ি সেলফ অকুপাইড বলেছে, সেলফ অকুপাইড করে দে। 3 বলে সেলফ অকুপাইড করে দে। কারণ এখানে ঝামেলা হলো না কেন? আগে যেটা 1 ছিল, 1 এর জায়গায় এখন সেটা কত হয়ে গেছে? 2। যদি এখানে বলতো যে না স্যার তিনটে বাড়ি সেলফ অকুপাইড, ভালো করে শুনিস কিন্তু, তিনটে বাড়ি যদি সেলফ অকুপাইড বলতো তাহলে দুটোকে সেলফ ধরতাম, একটাকে লেট আউট ধরতাম। স্যার কোন একটাকে লেট আউট ধরতাম? যার মিউনিসিপাল ভ্যালু কম। করে ফেলাম না। কি বুঝতে পারছিস তো? কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিছু নেই অঙ্কটার মধ্যে, অঙ্ক শেষ। মানে আগে যা নিয়ম ছিল তার তুলনায় এই নিয়মটা করাতে কত ইজি করে দিয়েছে। এই নিয়মটা অনেক ইজি হয়ে গেছে কিন্তু এই নিয়মটা করাতে হবে। তাহলে করে ফেল অঙ্কটা আরম্ভ কর। 2007 অনার্স। House 1 let out, ঠিক আছে? তাহলে করার পর তো পার্টি সবাই পার্টি করতে কোনো অসুবিধা নেই। বাড়িটা তো মেট্রো সিটিতে দিয়েছে, মেট্রো সিটিতে দিলে কোন মিউনিসিপাল ভ্যালু করতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমি শর্টে লিখবো, জানিস তো কেন? কারণ এতদিন তো বহু অঙ্ক করে ফেলেছি, তাই না? আমি শর্টে লিখবো, তোরা ফুল ফর্ম লিখ। আমি লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো আমাকে অ্যানসার দে দেখি, হাউস নাম্বার 1 এ গ্রস মিউনিসিপাল ভ্যালু কত দিয়েছে? হাউস নাম্বার 1 এর গ্রস মিউনিসিপাল ভ্যালু কত দিয়েছে? নেট দিয়েছে। তাহলে নেট দিয়েছে, তাহলে মেট্রো সিটিতে হলে কোন ভ্যালু লাগে? গ্রস লাগে। তাহলে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হয়? 10/9। নেট থেকে গ্রসে যেতে গেলে 10/9 10/9। তাহলে লিখবো 36,000 ইনটু 10/9 মানে কত হবে? 40,000 হয়ে গেল গ্রস মিউনিসিপাল। তারপর কি লিখবো? ফেয়ার রেন্ট বলেছে কোশ্চেন দিয়ে, ফেয়ার রেন্ট হ্যাঁ 45,000। তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 45। এবার কি লিখবো? স্ট্যান্ডার্ড রেন্ট কত ছিল? স্ট্যান্ডার্ড রেন্ট তোরা কিন্তু লেখা প্র্যাকটিস করিস, তোরা স্টুডেন্ট, তোরা কিন্তু সব কিছু ধরে ধরে লিখবি, তোরা যদি না লিখিস ভুলে যাবি কিন্তু। স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে স্যার? 38,400। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? 38,400। এটা হয়ে গেল স্টেপ 1। এটাকে বলে এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো কি? স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। তো অ্যানুয়াল রেন্ট কত হবে বলতে পারবি? অ্যানুয়াল রেন্ট কত বলে? 40,000/10 × 12। ঠিক বলেছো, বুঝেছিস ও কি বলেছে? এই বুঝতে পেরেছিস ও কি বলেছে? রেন্ট রিসিভ কোশ্চেনে বলেছে 40,000 টাকা, আর নিচে বলেছে ভ্যাকেন্ট বলেছে 2 মাস, মানে ক মাসের ভাড়া পেয়েছিস? 10 মাসের। তাহলে 40,000 টাকা 10 মাসের টাকা, তাহলে তোর অ্যানুয়াল করতে গেলে 12 মাস বের করতে হবে। তো 40,000 × 12/10, তাই তো? 40,000 × 12/10 কত হচ্ছে? 48,000। দুটোর মধ্যে বড় কোনটা? 48,000। লিখবো কি? স্টেপ 3 হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে কি করব? লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল স্যার? ওই তো 2 মাস ভ্যাকেন্ট ছিল। বল না
কত টাকা? আমি 8000 টাকা বললাম, তোরা বুঝিস কেন 8000 টাকা? দেখ না এদিক টাকা, এদিক কত আছে? এটা কত আছে? এটা কত আছে? 40000 টাকা। আর এখানে রেন্ট কত আছে? 48000 টাকা। আরে ভাব না, তুই অ্যানুয়াল রেন্ট ছিল 48000 টাকা আর রেন্ট রিসিভ হয়েছে 40000, তার মানে ডিফারেন্সটা কত? 8000 না? তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি 8000 টাকা লিখতে পারি। বুঝতে পারছিস নাকি বুঝিস? এটা বুঝিস কি বললাম? এটা আমি খুব ইজি কনসেপ্ট বললাম, হয়তো ইজিটাই মাথায় ঢুকছে না। দেখ শোন, কোশ্চেনে কি বলেছে? রেন্ট রিসিভ কত বলেছে? 40000 টাকা। আর অ্যানুয়াল রেন্ট বের করলাম কত? 48000 টাকা। তাহলে ডিফারেন্স কত হয়? 8000। ওটাই তো ভ্যাকেন্টের জন্য। আমার অ্যানুয়াল রেন্ট বা 48, কিন্তু রেন্ট রিসিভ করেছি কত? 40। তাহলে 8000 টাকা তো কমে গেল, কেন? ভ্যাকেন্টের জন্য। আর তাও যদি বুঝতে অসুবিধা, 8000 টাকা কি করে বের করলাম? দেখ না, অঙ্কে রেন্ট রিসিভ করে 40000 টাকা, এটা কত মাসের ভাড়া? 10 মাসের, তাহলে 2 মাসের ভাড়া। এটাই হলো। আর কি হলো ব্যাপার? এটা যদি করতে গেলে তাহলে এইভাবে করতে। এটাকে বলে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক তো? এর থেকে কি করব? মাইনাস দিয়ে করব মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. তো মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয় জানিস কি তোরা? নেটের উপর। তো কোশ্চেনে নেট তো বলেছিল 36000 টাকা, তাই তো? তাহলে 36000 টাকার উপর 10% হবে 3600 টাকা। শেষ হয়নি এখনো কথা। 80% আনপেইড। বলছি 80% আনপেড করেছি, তাহলে পে করেছি কত পার্সেন্ট? 20%। 20% নিতে হবে, মানে মিউনিসিপাল ট্যাক্স পেড নিতে হয় 20%। কত হচ্ছে? 720। তাই হয়েছে 720। তাহলে 40000 থেকে 720 বাদ দিলে কত হয়? এখানে লিখবো 39080 না 280। 39280। এটা হয়ে গেল ন্যাব। এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, এর উপর 30% কর। দেখ 11784। আর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। কত টাকা ছিল ইন্টারেস্ট অন লোন? ইন্টারেস্ট অন লোন কত ছিল? পড়েছিস? কোশ্চেন পড়েছিস? বলেছে ইন্টারেস্ট অন লোন কেন নিয়েছি? লোনটা কেন নিয়েছি? রিপেয়ারের জন্য লোন নিয়েছি। বলতে পারবি? রিপেয়ারের জন্য লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 30000 টাকা। তো 3000 টাকা নিতেই পারবো, তাই তো? 3000 টাকা। তাহলে কত হচ্ছে? 14784। তাহলে মাইনাস করে, এর থেকে এটা মাইনাস করে বল কত হচ্ছে? 24496। হয়ে গেল তো? হাউস নাম্বার 1 কমপ্লিট। বুঝেছিস? কি হাউস নাম্বার 1 বোঝা গেল তো? সোজা অঙ্ক কিন্তু এরকম অঙ্কই পরীক্ষায় পাবি তুই। তোরা কিন্তু এরকম অঙ্কই পরীক্ষায় পাবি। হাউস নাম্বার 2 করছি এবার। এটা কি ছিল? সেলফ অকুপাইড, তাই তো? জানিস তো সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে? ন্যাপ থেকে শুরু হয়। ন্যাপ সেকেন্ড কলামে লিখবো নীল, মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো নীলের উপর 30% করলে নীলই হয়। তারপর লিখবো ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে তো? তারপর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। বলেছে সেকেন্ড বাই ইন্টারেস্ট অন লোন কত বলেছে? সেকেন্ড বাই 6000 টাকা। তাহলে এখানে কত? 6000 টাকা। 6000 বাইরে বলি মাইনাস 6000। হলো তো? এবার হাউস নাম্বার 3 করব। কতক্ষণ লাগলো ওটা করতে? সেলফ অকুপাইড ন্যাপ। ন্যাপ কত হবে? নীল সেকেন্ড কলামে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24।
প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন নীল, তারপর বলবো ইন্টারন্যাশনাল লোন, জায়গা নেই IOL লিখে দিলাম, বুঝছো? IOL ইন্টারন্যাশনাল লোন কত টাকা? 9000 টাকা। 9000 টাকা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল লোন 9000 টাকা। তাহলে এখানে লিখবো 9, নীল থেকে 9 বাদ দিলে কত হয়? -9000। ঠিক আছে? এত অবধি ক্লিয়ার তো? এত অবধি ক্লিয়ার হয়েছে তো? এত অবধি ক্লিয়ার হয়েছে তো? শেষ হয়ে গেছে। আর এক লাইন বাকি আছে, জানিস কি বাকি আছে? বলেছি অ্যাড আনরিয়ালাইজড। বলছি দেখ, ওই জায়গার পর কোশ্চেনটা পর তোরা রিকভারি অফ আনরিয়ালাইজড পেয়েছিস? জানিস নোট লিখেছিলাম একটা, রিকভারি অফ আনরিয়ালাইজড 25A তে উল্লেখ ছিল। আনরিয়ালাইজড রেন্টের টাকাটা রিকভার করলে কি হয়? ঠিক আছে, যত টাকা রিকভার করব তার থেকে 30% ডিডাকশন দিতে হয়। ব্যাস, এই রুল ছিল, আর কিছু ছিল না। তাই এখানে বলছে রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট প্রিভিয়াসলি অ্যালাউড 17-18, মানে 17-18 সালের টাকাটা আজ 21-22 পাচ্ছি। মানে ওই সময় আনরিয়ালাইজড রেন্টের টাকাটা, ওই সময় যেই রেন্টের টাকা পাওয়ার কথা সেই সময় পাইনি, সেই টাকাটা আজ পাচ্ছি। তার মানে এখন যেই টাকাটা পাবো, ঠিক আছে তো, ভালো করে শোন, সেই সময় যদি টাকাটা পেতাম তাহলে সেই সময় আমার ইনকাম হতো। সেই সময় তো ইনকাম হয়নি, এখন টাকা পাচ্ছি, এখন ইনকাম হবে। সেই সময় যদি টাকা পেতাম, সেই সময় ইনকাম হতো, তাহলে আমি লাস্টে 30% ডিডাকশন পেয়ে যেতাম। তাহলে একই তো কথা, এই সময় ইনকাম 30% ডিডাকশন দিতেই হবে। তো এটাই বলেছে, আনরিয়ালাইজড রেন্টের টাকা যত টাকা রিকভার করবো তার থেকে 30% ডিডাকশন পেয়ে যাবো। তখন 30% ডিডাকশন পেয়ে যাও, মানে কত পার্সেন্ট পাচ্ছি? 70%। ঠিক আছে তো? তাহলে লিখ, লাস্টে লিখ রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট, অ্যাড দিয়ে দিব। অ্যাড, ঠিক আছে? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট লিখ। জায়গা নেই, কালেকশন চার্জেসটা কি? কালেকশন চার্জেস ও নেব না, আসবে না। কালেকশন চার্জেস আসবে না, রিপেয়ার আসবে না, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে না, কিছু আসবে না। কেন আসবে না জানিস? ও তো 30% ডিডাকশন দিয়েই দিয়েছে, কেন দেবে এগুলো? ঠিক আছে? 9000। আচ্ছা, এমনি আগে ক্যালকুলেট কর না। এই আস্তে, এই দুটো মাইনাস কত হচ্ছে? এই টাকাটা থেকে এই দুটো মাইনাস করে বল কত হচ্ছে? কত দেখিস? 2496। হ্যাঁ, 24496 থেকে 15000 মাইনাস করে কত হচ্ছে? 24496 থেকে 9496। 9496, তাই তো? ঠিক তো? 9496 প্লাস 30 উপরটা বুঝে দিই, উপর দিয়ে সব হয়ে যায় তো? এদিক থেকে 9496 হলো তো? তো উপরে তুললাম, 9496 আমার জায়গা নেই বলে আমি নিচে লিখলাম যে জায়গা। এবার লাস্টে কি করব? আমি বললাম আনরিয়ালাইজড রেন্ট টাকা রিকভার করলে লাস্টে আসবে। তাহলে লিখ রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট, লিখ রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট। ওইটা লিখবো 9400। বলছি তো, ওটা তো বলছি। ওই তো 9496 তে লিখবি, তার নিচে লিখবি কত হবে? 25A লিখবি, আন্ডার সেকশন 25A কত টাকা? 9000 টাকা আনরিয়ালাইজড হয়েছে, তার থেকে 30% ডিডাকশন পাবো, তাই তো? মানে 74। হ্যাঁ, 6300 টাকা টোটাল কর, 15796। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বুঝা গেল? শেষ। ঠিক আছে, শেষ হয়ে গেল। হ্যাঁ, করছি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী রামকৃষ্ণ মৈত্র, ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, অ্যাজিউমিং দ্যাট হি হ্যাজ নট, ওটা তো এমনি দিয়েছে, ওটা বাদে অ্যাজিউমিং এটা দেখতে হবে না, তার আগে গুলো পড়। কলকাতা হাউস দিয়েছে, কলকাতা হাউস দিয়েছে অন ফ্রি হোল্ড ল্যান্ড, তার নিচে বলেছে হাউ ইউজড, মানে কলকাতার বাড়িটা কি করছি? লেট আউট, ভাড়া দিচ্ছি। তো ভাড়া দেওয়ার রুল যেমন হয় তেমন করে ফেলবো। মুম্বাই হাউস লিজ হোল্ড ল্যান্ড, এটা কি করছি? ভাড়া দিচ্ছি। কাদেরকে ভাড়া দিচ্ছি? এমপ্লয়ীদের। ভাবি এরা হবে না, পুরো কথাটা পর তারপরে বলতে হবে কি হবে না। বলছে ভাড়া দিচ্ছি কাদের? আমার কোম্পানির এমপ্লয়ীদের, নট নেসেসারি ফর বিজনেস, মানে বিজনেস পারপাস নয়। হ্যাঁ, আমি ব্যবসা করি,
আমার ব্যবসার কর্মচারীদের ভাড়া দিচ্ছি, কিন্তু এমন না আমি যদি ভাড়া দিচ্ছি ভাড়া দিতে হবে তোমাকে, বুঝতে পারলে? তাহলে তো কোনো সমস্যা নেই। তারপর চণ্ডীগড় হাউস, এটা কি সেলফ অকুপাইড, তাহলে করবি প্রথম বাড়িটা লেট আউট করবি, তারপর একটা করবি লেট আউট, তারপর একটা সেলফ অকুপাইড। তো কর্ম করতে কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক দিচ্ছি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, এটা সবাই পারবে অঙ্কটা করতে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখি কলকাতা হাউস, মুম্বাই হাউস এরকম করে। হ্যাঁ, অনার্স 1998 করছি, ঠিক আছে? করে ফেল। প্রথমে লেখ কলকাতা হাউস, প্রথমে লেখ কলকাতা হাউস, ব্র্যাকেটে লিখবি লেট আউট, তাই তো? তো তোরা তো নিজেরাই জানিস কলকাতা মেট্রো সিটি, মেট্রো সিটিতে কোন মিউনিসিপাল ভ্যালু আসে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেন করবো কিন্তু একটা এক্ষুনি। কোশ্চেনে দেখ কলকাতা হাউসে একটা মিউনিসিপাল ভ্যালু বলেছে 63,000। আমার প্রশ্ন হলো এখানে যে মিউনিসিপাল ভ্যালু 63,000 দিয়েছে, এটা কোন মিউনিসিপাল ভ্যালু দিয়েছে? গ্রস দিয়েছে না নেট দিয়েছে? কিছু বলেনি, গ্রসই লিখে দে। তাহলে এটা গ্রস মিউনিসিপাল 63,000 লিখে দে। ওরা এটাকে নেট ধরতেও পারে, ওরা এটা নেট ধরতে পারে, আমাদের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যাই ধরবো নোট লিখতে নেই, ঠিক আছে? আমরা গ্রস ধরেছি, আমরা এটাকে গ্রস ধরেছি 63,000, ঠিক আছে? হয়ে গেল। তারপর লিখো কি ফেয়ার রেন্ট দিয়েছে, ফেয়ার রেন্ট দিয়েছে এন, কিছু যাই মানে এন এ, স্ট্যান্ডার্ড রেন্টও এন এ, ঠিক আছে? 63,000 কি হয়ে গেল? স্টেপ 1 এক্সপেক্টেড রেন্ট, স্টেপ 1 এক্সপেক্টেড রেন্ট। এবার কি করব? স্টেপ 2, স্টেপ 2 তে কি লিখতে হয়? অ্যানুয়াল রেন্ট। কি বলেছে অ্যানুয়াল রেন্ট? পড় দেখি। রেন্ট রিসিভ দিয়েছে 60,000 টাকা, তাই তো? রেন্ট রিসিভ দিয়েছে 60,000 টাকা, ভ্যাকেন্সি ছিল না, কিন্তু কলকাতার বাড়িতে কোনো ভ্যাকেন্ট ছিল না, কলকাতার বাড়িতে কোনো ভ্যাকেন্ট ছিল না, তাহলে কিছুই না, এটা অ্যানুয়াল রেন্ট লিখে দেবো। কত? 60,000 টাকা না? তাহলে এটাই হয়ে গেল 63,000। এটাকে বলবো গ্যাপ। স্টেপ 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু, ব্র্যাকেটে কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, স্টেপ 1 এন্ড স্টেপ 2, ঠিক আছে? এর থেকে কি মাইনাস করতে হয়? লেস মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাই তো? মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয় জানিস তো? নেটের উপর হয়। কোশ্চেনে তো গ্রস বলেছিল 63,000, তাই তো? তাহলে নেট করতে গেলে কি করতে? 9/10 করব, তাই তো? হয়ে গেল। এবার 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট কর, সবাই পড়বি 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট। বলছে মিউনিসিপাল ট্যাক্স 10% বলে দিয়েছে, তাহলে 10% মানে 10/100 করে দে। তারপর কি বলেছে? বলছে অ্যাড ইজ টু বি পেড কোয়ার্টারলি, মিউনিসিপাল ট্যাক্স পে করব কোয়ার্টারলি, তাই তো? মিউনিসিপাল ট্যাক্স পে করব কোয়ার্টারলি, ঠিক আছে? তো করব এটা। বলছে during the previous year 21-22 Mr. Moitro paid municipal tax in respect of Kolkata House for 2 years including tax for the previous year 21-22। তার মানে এখানে কি বলতে চেয়েছে? ও মিউনিসিপাল ট্যাক্স, আমরা জানি মিউনিসিপাল ট্যাক্সের রুলটা কি? ডিডাকশন, মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন হয় পেড বেসিসে। তো এবছর এই প্রিভিয়াস ইয়ারে মিউনিসিপাল ট্যাক্স এসএসসি কবার দিয়েছে? 2 বছরের টাকা দিয়েছে, এই বছরে দিয়েছে, পাশাপাশি আগের বছরে দিয়েছে। পর এই লাইনটা বলেছে কিন্তু, তাহলে ইনটু 2 হবে। বুঝতে পেরেছিস কি পারিস? কি বল? হ্যাঁ, বুঝছিস এটা? এখানে দেখ কি বলেছে, এখানে বলেছে মিস্টার মৈত্র মানে এসএসসি পে করেছে মিউনিসিপাল ট্যাক্স ইন রেসপেক্ট অফ দা কলকাতা হাউস, কলকাতার বাড়ির মিউনিসিপাল ট্যাক্সটা দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? ফর 2 ইয়ার্স, ঠিক আছে তো? মিউনিসিপাল ট্যাক্স ক বছরের টাকা? 2 বছরের টাকা দিয়েছে। 2 বছরের মধ্যে এই বছরের টাকাও দিয়েছে প্লাস আগের বছরের টাকা দিয়েছে। ভালো করে পড় ওখানটায়। 21-22 এর সঙ্গে সঙ্গে বলছে দেখ
মিস্টার মৈত্র পেড মিউনিসিপাল ট্যাক্স ইন রেসপেক্ট অফ কলকাতা হাউস ফর 2 ইয়ার্স, 2 বছরের টাকা দিয়েছে, যার মধ্যে এই বছরের টাকা আছে। মানে এই বছরের মধ্যে যে কটা টাকা হবে সেই কটা ওখানে। মোট কথা মিউনিসিপাল ট্যাক্স তুমি যে কারেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার যতগুলো পে করো ততটাই ডিডাকশন করতে হবে, ঠিক আছে? আর কি বলেছিল এখানে? এখানে বলেছিল মিউনিসিপাল ট্যাক্স পেড কোয়ার্টারলি, ঠিক আছে? এর জন্য কোনো চিন্তা নেই, এতে ভালো করে শোন। তোরা ভাববি স্যার কোয়ার্টারলি কি এন্ট্রি হবে, এখানে কিছু বলেছে বছরে কটা কোয়ার্টার হয়? 4টে কোয়ার্টার হয়। ও যদি বলতো 5টা কোয়ার্টার দিয়েছে তাহলে করতে 5/4। ও যদি বলতো 3টে কোয়ার্টার দিয়েছে তাহলে করতে 3/4। ও কোয়ার্টারলি পে করে মানে 4/4, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? এখানে এই অ্যাডজাস্টমেন্টটা খুব ভাইটাল ছিল। বুঝলি অ্যাডজাস্টমেন্টটা? মাথায় ঢুকে গেছে কি বললাম? তাহলে করে ফেলে, এটা কত হচ্ছে দেখ? 11,300। 1/4 কোটা না 1/4 কেন? 4/5 না করলেও হবে। ও দেখ দেখ এখানে করতে হতো যদি বলতো মিউনিসিপাল ট্যাক্স, ভালো করে শোন, কলকাতা হাউসে একটা কোয়ার্টার বাকি রেখেছে, ধর না বছরে 4টে কোয়ার্টার হয়, যদি একটা কোয়ার্টার বাকি রাখে তাহলে কটা কোয়ার্টার পেমেন্ট করেছিস? ঠিক আছে 3টে কোয়ার্টার, 3/4। যদি বলতো না 5টা কোয়ার্টার পে করেছিস তখন তুই কি করতি? 5/4। 5টা কোটা কিভাবে পে করব? বছরে 4টে কোয়ার্টার হয়, তাহলে এই বছরে 4টে কোয়ার্টার দিস, পরের বছর একটা কোয়ার্টার দিস, তাহলে 5/4 হলো। বুঝতে পারলি তো? বিভিন্ন টাইপের কোশ্চেন চেক করতে পারছিস। তো বল কত হচ্ছে এটা করে? 11,340। তুমি মিষ্টি কি বললাম? কি মিষ্টি? মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয়? নেটের উপর। গ্রস ছিল 63, তাহলে গ্রস থেকে নেটে গেলে কি করতে হয়? 9/10 তাই বলেছি। আচ্ছা তাহলে এটা থেকে মাইনাস করে কত হচ্ছে বল? 63 থেকে, হ্যাঁ বল 51,660। এটাকে বলা হয় কি? ন্যাভ। তার থেকে মাইনাস করব কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখব স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। 51,660 30% কত হচ্ছে? কত হচ্ছে বল? 15498। তারপর যে ইন্টারেস্ট অন লোন কত হচ্ছে? দেখ ইন্টারেস্ট অন লোন বলেছে কোশ্চেনে 7000। 7,000 টাকা লিখে দে। মাইনাস করে দেয়, শেষ হয়ে গেল প্রথম বাড়িটা। ঠিক আছে, টুকে এত অবধি। তারপর আমি সেকেন্ড হাউসটা করাচ্ছি, মানে কলকাতা হাউস হলো মুম্বাই হাউসটা করিয়ে দেবো। বুঝছিস তো? তোকে নে কলকাতা হাউস, তোকে কমপ্লিট হয়ে বলিস। আচ্ছা কলকাতা হাউস হলো, এবার করবো মুম্বাই হাউস, তাই তো? মুম্বাই হাউস, এখানে লিখছি মুম্বাই হাউস। ঠিক আছে, কলকাতা হাউস করলাম, এবার করবো কি? মুম্বাই হাউস, তাই তো? ভালো করে শোন, মুম্বাই হাউস কি বলেছে? এটাও মুম্বাই হাউসটাও ভাড়া দিচ্ছি, ঠিক আছে তো? প্রথমে বল মুম্বাই হাউস মানে মেট্রো সিটি, মেট্রো সিটিতে কি মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল লাগবে। কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু বলেছে 72,000, তাহলে এটাকে গ্রস ধরে নেব, তাই না? 72 ফেয়ার এন্ড ডাইনি মানে এনএ, স্ট্যান্ডার্ড এন্ড ডাইনি মানে এনএ, তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে? 72,000। কি রে, মেট্রো সিটিতে যদি বাড়ি হয় তখন কোশ্চেনে যদি মেট্রো সিটির উল্লেখ থাকে তাহলে গ্রস মিউনিসিপাল ক্যালকুলেট করতে হবে। কোশ্চেনে শুধু মিউনিসিপাল দিয়েছে, আমি ধরে নেব এটা গ্রসে দিয়ে, তুই নেটও ধরতে পারিস, তুই এটাকে নেটও ধরতে পারিস। যদি নেট ধরিস তাহলে তোকে গ্রসে নিয়ে যাবে, তখন 10/9 করতে হবে। কি বললাম বুঝতে পারলি? দুটোই ঠিক, কোনোটাই ভুল না। না এই জন্য এক একজনের অ্যান্সার এক এক রকম হবে, বাট সবার অ্যান্সার ঠিক। কোশ্চেনে যদি মিউনিসিপাল ভ্যালু দেয় তাহলে তোকে প্রপার নোট দিতে হবে, তুই এটাকে কি মিউনিসিপাল ধরছিস, গ্রস ধরছিস না নেট ধরছিস। যদি তুই নেট ধরিস তাহলে 10/9 করতে হবে, যদি গ্রস ধরিস তাহলে কিছু করার দরকার নেই। হয়ে গেল। এবার হচ্ছে অ্যানুয়াল রেন্ট, কি বলেছে এখানে? বলেছে দেখ রেন্ট রিসিভ বলে দিয়েছে, রেন্ট রিসিভ বলেছে 75,000, তাই তো? শুনতে পাচ্ছিস তো? রেন্ট রিসিভ বলেছে কত? 75,000, কিন্তু ক মাস ভ্যাকেন্ট ছিল? 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে এই ভাড়াটা ক মাসের পেয়েছিস? 10 মাসের। 75,000 12/10 কর, 12/10 তাই তো হচ্ছে?
75,000 12/10 কত হচ্ছে বল? 90,000 হুম তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 90,000। এবার কি করব? লস ডিউ টু ভ্যাকেন্সি তো তাহলে কি করব? এটা 75,000 2/10 তাই তো 15,000 বাদ দিয়ে হচ্ছে কত? 75 না 75,000 হয়ে গেল তোমার গ্যাপ, তাই তো 75,000 হয়ে গেল তোমার গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু। তারপর কি রে, বুঝতে পারছিস না? কিছু নেই, কিছু করছি না কিন্তু এমন কিছু আগের পড়ানো জিনিস একবার মনে করছি জিনিসগুলো। তারপর করব কি? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. তো বল কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? কি বলেছে? 10% বলেছে মিউনিসিপাল ট্যাক্স। কি রে, শুনতে পাচ্ছিস? তোরা সবাই শুনতে পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস? মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট করতে বলেছে? 10%। কার উপর 10% হয়? নেটের উপর। নেট কত ছিল কোশ্চেনে? গ্রস ছিল 72। তাহলে নেটে নিয়ে যেতে গেলে কত হবে? 9/10 ইনটু 10%। এত অবধি তো করি। বলছে কোশ্চেনে বলেছে মিউনিসিপাল ট্যাক্স পে করছি কোয়ার্টারলি, তাই তো বলেছে? কোয়ার্টারলি পে করছি। কিন্তু এখানে একটা ছোট্ট একটা গল্প তোকে তুলে দিয়েছে। কি গল্প তুলে দিয়েছে স্যার? মুম্বাই হাউসে লাস্ট কোয়ার্টারের টাকাটা দিতে পারেনি। তাহলে বছরে তো 4টে কোয়ার্টার হয়, তুই লাস্ট কোয়ার্টার দিতে পারিস না। কটা কোয়ার্টার দিয়েছিস? 3টে কোয়ার্টার দিয়েছিস। তাহলে কি 3/4 হবে তো? যেটা আমি কিছুক্ষণ আগে বারবার বললাম, মনে হচ্ছে? বলেছিলাম বছরে তো 4টে কোয়ার্টার হয়, তুই একটা কোয়ার্টার দিতে পারিস না। তাহলে দিয়েছিস কতগুলো কোয়ার্টার? 3টে। 3/4 হলো। বলছে বছরে 4টে কোয়ার্টার, তুই 5টা কোয়ার্টার দিতে পারিস, তখন কি করবি? 5/4। তো করে বল কত হচ্ছে? কত হচ্ছে বল? 4860 বাদ দিয়ে 70,140 এটাকে বলে ন্যাপ। এবার লিখো ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবি স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। 70140 ইনটু 30% কত হচ্ছে? 21042। আর হচ্ছে ইন্টারন্যাশনাল লোন কত হচ্ছে? বলেছি ইন্টারন্যাশনাল লোন কিছু 15,000 including arrear of 2,000 তুই কি দেখছিস? সেকেন্ড বাড়ি বলছি 8,000 ও টাকা। সরি 8,000 8,000 টাকা ছিল। 29,042 বাদ দিয়ে 41,098। হয়ে গেল তো? কি রে, কলকাতা হয়ে গেল, মুম্বাই হয়ে গেল, বাকি হলো কোনটা? কোন বাড়ি বাকি আছে? চণ্ডীগড়। চণ্ডীগড়টা কি কি ইউজ? চণ্ডীগড়ের ইউজটা কি ছিল? লেট আউট নাকি সেলফ অকুপাইড? সেলফ অকুপাইড। চণ্ডীগড় হাউস। চণ্ডীগড় হাউস। ব্র্যাকেটে করব লেট আউট, ঠিক তো? লেট আউট আরম্ভ হয় ন্যাপ থেকে। ন্যাপ হবে নীল সেকেন্ড কলামে। তার থেকে মাইনাস কি করব? ডিডাকশন আনসার 24। প্রথমে লিখব স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটাও নীল হবে। লাস্ট করব ইন্টারন্যাশনাল লোন, এটা একটু বোঝানোর আছে, আর কিছু নেই। শেষ অঙ্ক। বল ইন্টারন্যাশনাল লোন কি বলেছিল? ইন্টারন্যাশনাল লোন কত টাকা বলেছিল? 15,000 টাকা বলেছিল ইন্টারন্যাশনাল লোন, ঠিক তো? ব্র্যাকেটে বলেছিল ইনক্লুডিং, মানে 15,000 টাকা মধ্যে ইনক্লুড আছে এরিয়ার 2,000 টাকা। বলবো কি বলতে দিয়েছে এখানে? ইন্টারন্যাশনাল লোন কত বলেছিল কোশ্চেনে?
ইন্টারেস্ট লোন কোশ্চেনে কথা বলেছিল 15,000 টাকা, যার মধ্যে এরিয়ার মানে জানিস তো, এরিয়ার মানে বাকি ছিল, ইন্টারেস্ট 2,000 টাকা বাকি ছিল। তার মানে 15,000 টাকার মধ্যে 2,000 টাকা বাকি মানে কি, আগের ইন্টারেস্ট ছিল 2,000, প্রিভিয়াস ইয়ারের ইন্টারেস্ট ছিল 2,000, তার মানে এই বছর মানে কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট কত? 13,000। কিছু বুঝিসনি? 15,000 টাকা ইন্টারেস্ট লোন দেখাচ্ছে, তার মানে 2,000 টাকা ছিল এরিয়ার ইন্টারেস্ট, মানে আগের ইন্টারেস্ট ছিল 2,000, তাহলে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট কত? 13,000 টাকা। দাঁড়া আসলে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট নিতে নেই, 13,000 টাকা। তো এই বছরের ইন্টারেস্ট 13,000 টাকা, তাই তো? এই বছরের ইন্টারেস্ট 13,000 টাকা। এখানে ওরা কি অ্যাজাম্পশন করেছে ভালো করে শোন, এখানে যে 2,000 টাকা এরিয়ার ইন্টারেস্ট ছিল না, তোরা মনে করার চেষ্টা করি যে ইন্টারেস্ট লোন যেটা করতে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট মানে কি, ওটা এরিয়ার ইন্টারেস্ট না? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্ট? আমরা যখন আগে বড় বড় টাইমলাইন করে করছিলাম প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট বের করে কি ইন্টারেস্ট, কমপ্লিট হওয়ার আগে, তার মানে ওটাই তো এরিয়ার, ওটাই তো বাকি ছিল, লোনের টাকা শোধ করেনি বলেই তো ইন্টারেস্টটা ডিউ হয়ে পড়েছিল, ওটাই তো এরিয়ার ইন্টারেস্ট। ওই টাকাটা কটা ইনস্টলমেন্টে দিতাম? কোয়ার্টার, 5টা ইনস্টলমেন্ট, 5টা ইনস্টলমেন্ট দাও না। তাহলে তার মানে ওরা অ্যাজাম্পশন করে নিচ্ছে যে এখানে যে 2,000 টাকা এরিয়ার ইন্টারেস্ট আছে না, ওরা ধরে নিচ্ছে ওইটা হচ্ছে ওই আগের ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের টাকাটা বাকি ছিল। এই বছরে 15,000 টাকার মধ্যে 13,000 টাকাও তোমার এই বছরের ইন্টারেস্ট, 2,000 টাকার এরিয়ার ইন্টারেস্ট, ভালো করে বোঝ। মানে 13,000 পোস্ট, 13,000 টাকা পোস্ট বা কারেন্ট ইয়ার ইন্টারেস্ট, 13,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট, কিন্তু 2,000 টাকা হচ্ছে এরিয়ার ইন্টারেস্ট। তো এরিয়ার ইন্টারেস্টটাই তো আমরা 5টা ভাগে দিতাম, তা 5টা ভাগে যদি এরিয়ার ইন্টারেস্ট দিই তাহলে এক একটা ভাগে কত করে পড়ছে? যাই হোক হিসাব করে দেখবো, 400 টাকা করে পড়ছে। তাহলে 400 টাকা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, আর পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড কত? 13,000। তাহলে ইন্টারেস্ট হলো 13,400 না? বুঝতে পেরেছিস কি বলেছে? বুঝতে পেরেছিস কি বলেছে? আর যদি তুই এই কনসেপ্ট মাথায় না নিস তাহলে তোকে ইন্টারেস্ট অন লোন টোটাল তো 15,000 টাকা ছিল, ইন্টারেস্ট অন লোন টোটাল তো 15,000 টাকা ছিল, তাই তো? আমরা ইন্টারেস্ট অন লোনের ডিডাকশনের নিয়মটা কি, এই বছরে যত টাকা পে করা উচিত তত টাকাই নেব, তো এই বছরে কত টাকা পে করা উচিত তত টাকাই নেব। কি বললাম বুঝতে পারলি? সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে ওরা যেটা করেছে, টোটাল 15,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা এরিয়ার ইন্টারেস্ট, এরিয়ার ইন্টারেস্টটা 5টা ভাগে দাও মানে 400 টাকা, আর বাকি তাহলে 13,000 টাকা কারেন্ট মানে 13,400 টাকা, তাই তো? আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি হবে। 2,000 টাকাকে 5টা ভাগে দেবো, এটা প্লাস 13,000 মানে 13,400। আচ্ছা আগের বাড়িটা কত ছিল? হাউস 29,162, তাই তো? এখানে লিখেছি 29,162 ছিল, টোটাল করে দাও, অ্যানসার শেষ। ইনকাম হাউস বাড়ি বেরিয়ে গেল। স্যার একটা এরিয়ার রেন্ট ছিল তো ও রিকভার, হ্যাঁ ঠিক, ওটা করতে হবে না? আচ্ছা লে, আমরা আগের অঙ্কটা কি করলাম? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট শিখেছিলাম। আগের অঙ্কটা কি শিখলাম বল? রিকভারি অফ, আরে রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্টের যা কনসেপ্ট, এরিয়ার রেন্টও সেম কনসেপ্ট। কিছু শুনলি না মনে হলো? কিছু শুনিসনি মনে হচ্ছে? আগের অঙ্কটা একটা করলাম না, আনরিয়ালাইজড রেন্ট রিকভার করলে কি হয়? আনরিয়ালাইজড রেন্ট রিকভার করলে যত টাকা রিকভার করবো তার থেকে 30% ডিডাকশন দিতে হয়। এরিয়ার রেন্ট রিকভার করলেও একই নিয়ম, যত টাকা এরিয়ার রেন্ট রিকভার করবে তার থেকে 30% ডিডাকশন দিতে হয়। তাহলে লাস্টে করে দে রিকভারি অফ এরিয়ার রেন্ট, লেখ রিকভারি অফ এরিয়ার রেন্ট, লাস্টে গিয়ে করব যোগ অ্যাড, শেষ হয়ে গেল, লাস্টে করব রিকভারি অফ এরিয়ার রেন্ট। কত টাকা ছিল এরিয়ার রেন্ট? 8,000, 8,000 টাকা ছিল, 30% ডিডাকশন পাবে 5,600, টোটাল কত হচ্ছে? 512, ও টোটাল মানে ওই তিনটে হ্যাঁ সব করে একটা 56860, না না 62460, হ্যাঁ 62460, এই দেখ শোন, এই শোন, এই টাকাটা আর এই টাকাটা যোগ করবি, এই টাকাটা বাদ দিবি, এই টাকাটা যোগ করবি, তাই তো করেছিলাম 62460 হচ্ছে। কেন 29,000 আর 41,000 যোগ কর না, 29 আর 30, 30 আর 40, 70,000, ঠিক আছে? 70 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? 56860 হচ্ছে। আপনি ক্যালকুলেটর নিয়ে করুন, ঠিক আছে করে দেখছি। জানি না আমারও দিতে পারবে 29162
162 plus 41098 plus minus 13,049 plus 5,600 62460 এটাই হবে आंसर ঠিক আছে 62460 নেই স্যার আপনি তো আগে করেছিলেন ওই তাহলে হয়ে গেল এই অঙ্কটা শেষ হয়ে গেল ইনকাম হাউস ওয়ার্ড হলো 62460